ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। You have only 5 seconds. প্রমিস করো। অলি উপায়ন্তর না পেয়ে প্রমিস করেই ফেললো। আচ্ছা প্রমিস করলাম, কাগজটা রেখে দেবো আমি। এখন যেতে দিন আমায়। আলভির রাস্তা থেকে সরে দাঁড়াতেই অলি দরজা পর্যন্ত গিয়ে পুনরায় আলভির দিকে তাকালো। আলভি এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। অলি দৃষ্টি ফিরিয়ে পা ফেলে নিচে নেমে গেল, পেছনে রেখে গেল আলভিকে। আলভি রেলিংয়ের পিঠ ঠেকিয়ে প্যান্টের পকেট থেকে অলির নুপুরটা বের করলো। যদিও সে এটা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এনেছিল, কিন্তু সে দিতে পারল না। এটা দিয়ে দিলে তার কাছে কিছুই অবশিষ্ট থাকবে না। আলভি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিচে নেমে এলো, তারপর নিচের ব্যাগপত্র গুছিয়ে নিল। আলভির বাবা উসমান মির্জা আজকে সকালেই এসেছেন। উর্মিলা সারাটিক্ষণ বাবার সাথে সাথেই থেকেছে আর মায়ের নামে নালিশ করেছে। দিহান সবার অগোচরে উর্মিলাকে ইমপ্রেস করার চেষ্টা করে গেলেও কাজের কাজ কিচ্ছুটি হচ্ছে না। বিকেলের দিকেই মির্জা পরিবারের সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আলভি অবশ্য আসার সময় অলিকে একবার দেখে আসতে চেয়েছিল, কিন্তু মেয়েটা তার সামনেও পড়েনি। এদিকে আসমা বানু বোনের অবস্থা খারাপ দেখে আরো 2 দিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অলির অবশ্য এখন আর থাকতে অসুবিধা নেই, আলভি নামে শয়তান ছেলেটা চলে গেছে। অন্যদিকে উসমান মির্জা কিছুতেই বুঝতে পারছেন না যে তারা আজকেই কেন চলে এলো। তারা তো পূর্বে সিদ্ধান্ত নিয়েছিল যে তিশার বৌভাত অ্যাটেন্ড করেই তারা বাড়িতে ফিরবে। আলভি কার ড্রাইভ করছে, পাশের সিটে দিহান আর পেছনের সিটে উর্মিলা, উসমান মির্জা আর শাহনাজ বেগম বসেছেন। আমি বুঝতে পারছি না যে হঠাৎ তুমি চলে এলে কেন। ওসমান মির্জার কথার প্রেক্ষিতে শাহনাজ বেগম কিছু মুহূর্ত চুপ থেকে বলে উঠলেন, সবকিছুর কারণ খুঁজতে নেই, আমি গতকালকেই চলে আসতাম, শুধু বিয়েটা সামনে রেখে আসতে পারিনি। উর্মিলা চুপচাপ বসে আছে। সেও জানে কোনো না কোনো গন্ডগোল হয়েছে, সেই জন্যই তো মায়ের মুড ঠিক নেই। আলভি তো বিনা বাক্যে গাড়ি চালাচ্ছে। তার অলিকে রেখে আসতে মন চাইছিল না, কিন্তু এছাড়া কিছুই করার নেই। অলির কাছাকাছি থাকলে তার প্রতি আলভির ফিলিংসগুলো বেপরোয়া হয়ে উঠবে, যেগুলো পরবর্তীতে আলভি নিজেই কন্ট্রোল করতে পারবে না। তার চেয়ে অলিকে অলির মতো থাকতে দেওয়া বেটার অপশন ছিল। আলভিও এই সুযোগে অলিকে ভুলে যাওয়ার চেষ্টা করবে। তিশার বৌভাত শেষে অলিও নিজের ফ্যামিলির সাথে নিজেদের বাড়িতে ফিরে আসে। অলি আজকে বাড়িতে একাই আছে। তার মা আসমা বানু একটা পেস্ট্রি শপে কাজ করে, তার বাবা লিকাউত হোসাইন ব্যাংকে কাজ করে। অলিও এই সময়টাতে স্কুলেই থাকে। তবে এখন শীতকালীন ছুটি চলছে, আগামীকালকে এই ছুটি শেষ হয়ে যাবে। তারপর থেকে আবারও অলি স্কুল অ্যাটেন্ড করবে আর ভালো করে পড়াশোনা করে সামনের বছরের এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। সে আস্তে আস্তে সেই রাতের কথা ভুলে যেতে চাইছে, কিন্তু পারছে না। সে পারছে না সেসব ভুলে যেতে। সে সেদিন রাতেই ঠিক করে নিয়েছিল যে সে সবাইকে আলভির ব্যাপারে সত্যিটা বলে দেবে যে আলভিকে ওপরে ওপরে ভালো মানুষের মতো দেখলেও সে একজন রেপিস্ট। কিন্তু অলি সেসব বলতে পারেনি, এমনকি নিজের মায়ের সাথেও শেয়ার করতে পারেনি। কেন পারেনি? কারণ আলভির মা সেই রাতে আলভির মাই দরজা খুলেছিল। অলি নিজের রুমে বসে ভাবতে লাগলো যে সেই রাতে কিভাবে শাহনাজ বেগম তাকে উল্টোপাল্টা কথা শুনিয়েছিল। অতীত সেদিন হঠাৎ করেই 2:30টার দিকে শাহনাজ বেগমের ঘুম ভেঙে যায়। সে পানি খাওয়ার জন্য উঠে দেখলো জগে পানি নেই। তার পাশেই উর্মিলা গভীর ঘুমে মগ্ন। শাহনাজ বেগম কিচেনে এসে পানি খেয়ে নিজের রুমে ফিরে আসার সময় ভাবলো আলভিকে একবার দেখে যাবে। উর্মিলা বলেছিল আলভির শরীর ভালো নেই বলে সে নাকি মেহেন্দি অনুষ্ঠান শেষ হওয়ার আগেই রুমে চলে গিয়েছে। এসব ভেবে আলভির রুমের দরজার সামনে আসতেই সে চমকে যায়, কারণ আলভির রুমের দরজার বাইরে থেকে লক করা ছিল। শাহনাজ বেগম কৌতূহলবশত দরজা খুলতেই অলিকে আলভির রুমে দেখে বড় সড়ো একটা ধাক্কা খেল। সে যতদূর জানে তার ছেলে এরকম নয়, তাহলে নিশ্চয়ই এই মিডল ক্লাস ফ্যামিলির মেয়েটাই তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করেছে। এসব ভেবেই শাহনাজ বেগম প্রথমে অলিকে বিশ্রী ভাষায় কতগুলো গালি দিলেন। তারপর অলির হাত ধরে টেনে অলিকে রুম থেকে বের করে সাইডে নিয়ে গিয়ে রাগী স্বরে জিজ্ঞেস করলেন,
এই মেয়ে, তুমি আমার ছেলের সাথে এখানে কি করছো? অলি কাঁদতে লাগলো। আমি কিছুটি করিনি আন্টি, আপনার ছেলেই আমার সাথে জোরাজোরি করেছে। কথাটা শুনে শাহনাজ বেগম অলিকে থাপ্পড় দেওয়ার উদ্দেশ্যে হাত উঠিয়েও নিজেকে সংযত করে নেয়। অলির উপর হাত তোলার অধিকার তার নেই। অলি তো চোখ মুখ খিচে থাপ্পড় খাওয়ার অপেক্ষা করছিল, কিন্তু তেমন কিছু না হয় সে চোখ মেলে তাকায়। অলির সাহস জুগিয়ে বলে ওঠে, আপনার ছেলে একটা জানোয়ার, আমার সাথে যা কিছু করেছে তার ফল ওনাকে ভোগ করতেই হবে। ছেলেকে এভাবে বলাতে শাহনাজ বেগম চটে গেলেন। যত বড় মুখ নয় তত বড় কথা। কি করে তুমি আমার ছেলের, হ্যাঁ, চরিত্রহীন কথাকার। এই শোনো, তোমার মতো মেয়েদেরকে আমার চেনা আছে। যেই বড়লোক ছেলে দেখেছো অমনি গলায় ঝুলে যেতে চাইছো, তাই না? দুধের দাঁত পড়ার আগেই ছেলেদের ফাঁদে ফেলা শিখে গেছো দেখছি। ছি আন্টি, আপনার বিবেকে বাঁচছে না? নিজে একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এইভাবে বলতে পারলেন আপনি? হ্যাঁ, পেরেছি। আর আমিও অনেক কিছুই করতে পারি। এই মেয়ে, শুনে রাখো, আজকের এই ঘটনা এখানেই শেষ। যদি এটা নিয়ে কোনো প্রকার বাড়াবাড়ি করার চেষ্টা করেছো তাহলে এর ফল ভালো হবে না। তাহলে তো আপনার ভয় পাওয়ার দরকারই নেই। আমি এক্ষুনি গিয়ে সবাইকে আপনার ছেলের কুকর্মের কথা বলে দেব, তারপর আপনার ক্ষমতা দিয়ে সবকিছু সামনে নিয়েন আপনি। কথাটা শুনে শাহনাজ বেগম চোখ কটমট করে অলির দিকে তাকালো। মেয়েটা কিসের তৈরি সেটাই সে বুঝতে পারছে না। তবে এই মেয়েকে যেভাবেই হোক আটকাতেই হবে, নাইলে তাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। তুমি এসব কথা সবাইকে বললে তোমার বাপ মায়ের কি হবে সেটা ভেবে দেখেছো? নাকি তোমার বাপ মায়েরও তোমার সাথে এই প্ল্যানে যুক্ত আছে? তারাই কি তোমাকে এসব করা শিখিয়েছে নাকি? অবশ্য তারা প্ল্যান যুক্ত থাকলে তাদের কিছু হওয়ার কথাই নয়। শাহনাজ বেগমের কথা শুনে অলি দুপা পিছিয়ে গেল। শাহনাজ বেগম আবারও বলে উঠলেন, শুনে রাখো মেয়ে, তোমার বাবা মা যদি ভেবে থাকে মেয়েকে দিয়ে এই সমস্ত করিয়ে আমার ছেলের গলায় তোমাকে ঝুলিয়ে দিতে পারবে, তাহলে তারা ভুল ভেবেছে। আমার ছেলের পেছনে মেয়েদের লাইন লেগে থাকে, বুঝলে? তোমার মতন 2 টাকার মেয়ে পেছনে সময় নষ্ট করার মতন সময়ও নেই। অলি শব্দ করে কেঁদে উঠল। দয়া করে আমার বাবা মাকে এইসবের ভেতর আনবেন না। ওনারা এইসব শুনলে আমার মেরে ফেলে নিজেরাও মরে যাবে। শাহনাজ বেগম হেসে উঠলেন। ভেবেই দেখো, এই সমস্ত কথা জানাজানি করে নিজেদের কবর খুঁড়বে নাকি এই নাটক এখানেই শেষ করবে, ডিসিশন তোমার হাতে। যেটাই করো না কেন আমার ছেলের কিচ্ছুই করতে পারবে না। বলেই শাহনাজ বেগম নিজের রুমে চলে গেলেন। অলি সেখানে বসেই কাঁদতে লাগলো। মেয়ে হয়ে তার জন্ম নেওয়াটাই যেন কাল হয়ে দাঁড়ালো আজকে। ছেলেদের জন্য এসব কোনো ব্যাপারই না। 2 দিন বাদেই সবাই ভুলে যাবে, কিন্তু জানাজানি হয়ে গেলে তাকের বোঝা আজীবন বয়ে বেড়াতে হবে। সেই সাথে নিজের বাবা মাকে সে মেরে ফেলতে পারবে না। বর্তমান দুপুরের দিকে অলির মা লাঞ্চ করতে এলে অলি তার মায়ের সাথে খাবার খেয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু অলি সেই রাতের পর থেকে ভালোভাবে ঘুমাতেও পারে না। ঘুমাতে গেলেই তার আজে বাজে স্বপ্ন আসে। অলি একটা শ্বাস ফেলে বই নিয়ে পড়তে বসে। কেটে যায় 1.5 মাস। সুবিশাল আলিশান বাংলোর মতো দেখতে 3 তলা বিশিষ্ট ভবনটি হচ্ছে মির্জা ভিলা। আলভি দোতলার নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোক করছে। আজকে রাত 10টার পর তাকে একজন হার্ট সার্জারি করতে হবে। এইটাই তার লাইফের প্রথম হার্ট সার্জারি। এর আগে ছোটখাটো সার্জারি করা হলেও এটা ওপেন হার্ট সার্জারি। অবশ্য সেটা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় কার্ডিওলজিস্ট আলভি তাসনিম মির্জা। সে তো এখনো 1.5 মাস আগে ঘটে যাওয়া ঘটনাতেই আটকে আছে। না, সে পারছে না অলি নামের সেই বাচ্চা মেয়েটাকে ভুলতে, সেই চোখ, সেই ঠোঁট, সেই ঝাঁঝালো কণ্ঠের অধিকারী মেয়েটিকে ভুলতে। আলভির ভাবনার মাঝেই কেউ একজন দরজায় নক করে। আলভি বিরক্তি নিয়ে সিগারেটের অবশিষ্ট অংশটা ফেলে দেয়। রুমে এসে দরজা খুলে দিতেই একজন সুন্দরী নারী নতজানু অবস্থায় তার দিকে একটা কফির মগ এগিয়ে দেয়। আলভি ভ্রু কুঁচকে মেয়েটির দিকে তাকায়। মেয়েটি হচ্ছে আলভির একমাত্র ফুফুর একমাত্র মেয়ে। মেয়েটির নাম রূপসা। আলভি মেয়েটির দিকে বিশেষ গুরুত্ব না দিয়ে কফির মগটা হাতে নিয়ে মুখের ওপরেই দরজা লাগিয়ে দিল। আলভির এহেন ব্যাপারে মেয়েটি মন খারাপ হয়ে গেল। তবে এটা নতুন কিছু নয়। প্রায় প্রতিদিনই সে সেজেগুজে আলভির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু কোনো দিনও সফল হয়নি। উর্মিলা হল রুম পেরিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। রূপসাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে এগিয়ে যায়। রূপাপু, তুমি এখানে কি করছো?
রূপসা হঠাৎ উর্মিলার কণ্ঠ শুনে প্রথমে ভয় পেয়ে গেলেও পর মুহূর্তেই মুখে হাসি টেনে বলে, আমি এবি ভাইয়ার জন্য কফি নিয়ে এসেছিলাম। উর্মিলা ভ্রুকুচকে রূপসার দিকে তাকায়। রূপসার সাজগোজ দেখে সে অবাক হয় না, কারণ এটা নতুন কিছুই নয়। রূপসা তার ভাইকে পছন্দ করে, এই ব্যাপারে উর্মিলাও শিওর। একজন মেয়ে হওয়ার সুবাদে সে রূপসার চালচলন দেখে বহু আগেই ব্যাপারটা ধরে ফেলেছে। 6 মাস ধরে রূপসা তার মা রুনা খাতুনের সাথে এই বাড়িতেই আছে। মূলত তাদের এখানে থাকার পেছনে কারণ আছে। উর্মিলার দাদুমণি 6 মাস আগে বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। তার ইচ্ছাতেই রুনা খাতুন মেয়েকে নিয়ে এখানে এসেছিলেন। তারপর আর দাদুমণি তাদেরকে যেতে দেয়নি। এমনিতেই রূপসার বাবা বেশ ক্ষমতাশালী লোক। বছরের বেশিরভাগই সময়টাই সে ব্যবসার কাজে দেশের বাইরেই কাটান। তোমার আজকে আসতে এত দেরি হলো কেন উর্মি? উর্মিলা হালকা হেসে বলল, কলেজ শেষে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতেই লেট হয়ে গেছে। তাদের কথার মাঝেই রূপসার মা রুনা খাতুন সেখানে এসে বলেন, রূপ, তুই এখানে? আমি তোকে তোর নানুর কাছে যেতে বলেছিলাম, উনি তোকে ডেকেছিলেন। আসলে মা, আমি যেতে নিচ্ছিলাম, কিন্তু তখনই মামুনি কফি দিয়ে বললো এবি ভাইয়াকে দিয়ে যেতে, সেই জন্যই আবার এদিকে এসেছে। আচ্ছা, এখন যা, মায়ের চুলগুলো বেঁধে দিয়ে গিয়ে। রূপসা মাথা নাড়িয়ে চলে গেল। রূপসা যেতেই উর্মিলা ফুপির উদ্দেশ্যে বলল, ফুপি, আমার জন্য একটু পাস্তা বানিয়ে দেবে? তোমার হাতের পাস্তা অনেক মজাদার। হয়েছে হয়েছে, ফুফুকে আর মাস্কা লাগাতে হবে না। খাওয়ার সময় ফুফি আর চকলেট গিফট করার সময় কাকিমাকে খুঁজে বেড়াস, ফাজিল মেয়ে। উর্মিলা জিভ কেটে ফুপির দিকে তাকালো। তোমাকে এসব কে বলেছে ফুপি? আমি কাকিমার থেকে তোমাকে বেশি ভালোবাসি। ওনাকে তো কন্ট্রোলে রাখার জন্য মাঝে মাঝে চকলেট গিফট করি। উর্মিলার কথা শুনে রুনা খাতুন হেসে উঠলেন। মেয়েটা বড্ড ছেলে মানুষই করে। উর্মিলা রুনা খাতুনের শাড়ির আঁচল ধরে কিউর ভাবে বলল, দেবে না ফুপি? এরকম মুখ বানালে কি আর না দিয়ে পারি? দিচ্ছি আমি। বাইরে থেকে এসেছিস, আগে ফ্রেশ হয়ে নে, তারপর নিচে আয়। উর্মিলা খুশি হয়ে রুনা খাতুনকে জড়িয়ে ধরে। শাহনাজ বেগম কিচেনে বসে সার্ভেন্টদের রান্নার বিষয়ে তদারকি করছেন, আর যা যা রান্না হবে সেই সব বলে দিচ্ছেন। তখনই তার একমাত্র ছোট যা নূর নাহার সেখানে আসে। ভাবি, আজকে অনেক কিছু রান্না করেছো দেখছি, ব্যাপার কি? শাহনাজ বেগম মুখে হাসি ফুটিয়ে বললেন, ভুলে গেলে আজকে এভি প্রথমবারের মতো ওপেন হার্ট সার্জারি করবে। সেই জন্য একটু ওর পছন্দের খাবার রান্না করতে বলেছি। ও হ্যাঁ, ভুলে গেছিলাম। শাহনাজ বেগম কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, আমি একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি নূর। হ্যাঁ বলো না ভাবি। ছেলেটা 28 বছর হয়ে গেছে, এখন ওর বিয়ের ব্যাপারে ভাবা উচিত। ছেলে কবে বিয়ে করতে চাইবে সেই আশায় আর বসে থাকাটা কি ঠিক হবে না? ভাবি, তুমি ঠিকই বলছো। এভি বাবা আজকালকার যুগের ছেলে, বেশি দেরি করাটা ঠিক হবে না। কে বলতে পারে কখন আবার কার প্রেমে পড়ে যায়। নূর নাহারের কথা শুনে শাহনাজ বেগম একটু রেগেই গেলেন। অ্যাবিকে নিয়ে এসব মন্তব্য করো না নূর। অ্যাবি সেই রকম ছেলেই নয়। তাছাড়া আমি ওর জন্য রূপসাকে পছন্দ করে রেখেছি, তাই ওর অন্য কোনো মেয়ের প্রেমে পড়া তো দূর, তাকে নিয়ে চিন্তা করা ওর জন্য নিষিদ্ধ। নূর নাহার চমকে উঠে বললেন, ভাবি তুমি এসব কি বলছো? রূপসাকে এভির জন্য পছন্দ করে রেখেছো মানে? আমাদেরকে তো কখনো এই বিষয়ে বলনি। প্রয়োজন হয়নি বলার, তাই বলিনি। এখন প্রয়োজন আছে তাই বলছি। রূপসাকে আমি অনেক আগে থেকে এভির জন্য পছন্দ করে রেখেছি। এভি বাবা জানে এসব? না, ও জানবে কিভাবে? আমার কথা তোমাকে আগেই বলেছি। ভাবি, আমি বিলি কি এই বিষয়টা নিয়ে আগে অভির সাথে কথা বললে ভালো হতো না? নূর নাহারের কথা শুনে শাহনাজ বেগম ভারী অসন্তুষ্ট হলেন। এভি আমার ছেলে নূর, আর আজ পর্যন্ত এভি কখনো মায়ের মুখের উপরে কথা বলেনি। আমি যা বলেছি তাই করেছে, ভবিষ্যতেও করবে, কারণ ওরা জানে মায়ের কথা শুনলে ওদেরই ভালো হবে। নূর নাহার একটা শ্বাস ফেলে বললেন, ভাবি, ছেলেকে কিভাবে এমন কন্ট্রোলে রেখেছো বলবে? আমি জানি
এভি তোমাকে অনেক ভালোবাসে, আর এটাও সত্যি যে ওকে তুমি যা বলবে ও তাই করবে। আর অন্যদিকে আমার ছেলেটাকে দেখো, কতবার বুঝিয়েছি এবি বাবার মতো পড়াশোনা করে ভালো কিছু হবি, কিন্তু কে শুনে কার কথা। সারাদিন খেলাধুলা নিয়ে পড়ে থাকে। সামনে অনার্স 3য় বর্ষের পরীক্ষাতে, কিন্তু ওনার সেই বিষয়ে খুশি নেই। শাহানাজ বেগম নূরনাহারের কথাগুলো পুরোপুরি শোনেননি। সে আছে অন্য চিন্তায়। ইদানিং আলভির মতিগতি তার কাছে ভালো ঠেকছে না। সেই রাতের সেই অদ্ভুত ঘটনার পর সে ঝুঁকি নিতে চাইছে না। যদিও সে জানে না সেদিন রাতে ঠিক কি ঘটেছিল, তবুও সে আলভির বিয়ে দিয়ে নিশ্চিত হতে চায়। ছেলে বড় হয়েছে, বিয়ের কথা বলতে সংকোচ বোধ করছে হয়তো। এই সব কিছু বিবেচনা করেই সে রূপসার সাথে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাবির বিয়েটা দিয়ে দিতে চাইছে। রাত 8টার মধ্যে অ্যাবি ডিনার করে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। হসপিটালে এসে নিজের চেম্বারে বসতেই দিহান তার চেম্বারে ঢোকে। দিহানে হসপিটালে আর্থোপেডিক্স ডাক্তার হিসেবে গত বছরেই জয়েন করেছে। সে আর আলভি একসাথে এমবিবিএস কমপ্লিট করেছে, যদিও তারপর তাদের সেকশন আলাদা হয়ে গিয়েছিল। কি রে দোস্ত, আজকে তোর লাইফের প্রথম ওপেন হার্ট সার্জারি, তোর অনুভূতি কেমন? ভালো। তুই এত কুল আছিস কিভাবে? নার্ভাস লাগছে না? আলভি হাতে থাকা বইটা সাইডে রেখে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, জীবনে একবার নার্ভাস হওয়ার এক্সপিরিয়েন্স হয়েছিল, যখন আমি প্রথমবার অলির সাথে কথা বলতে গিয়েছিলাম তখন। এর আগে পরে নার্ভাস হয়নি কখনো। আলভির কথা শুনে দিহান হাসি আটকে সিরিয়াস মুখ নিয়ে বসে আছে। আলভি নিজের ফিলিংসগুলো কখনোই চেপে রাখে না। সে যখন যেমন ফিল করে তখনই সেটা স্বীকার করে নেয়। এই একটা ব্যাপার তার খুবই ভালো লাগে। রিফাতের ব্যাপারে কিছু জানতে পারলি? রিফাতের কথা উঠতেই আলভির মেজাজ খারাপ হয়ে গেল। আজ এই মুহূর্তের কথা না বললেই পারতি। ডেলি মুডের 12টা বাজে। যা, বের হয়ে এখান থেকে। দিহান কিছু বলতে চাইলে আলভি রেগেই বলে, আমি তোকে বের হতে বলেছি, যা এখন। দিহান একটা শ্বাস ফেলে বেরিয়ে গেল। অন্যদিকে অলি তার মা বাবার সাথে রাতের খাবার খেতে বসেছিল। আসমা বানু অলি আর লিকাউত হোসাইনকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসে পড়লেন। অলির মা বাবা খেতে খেতেই নানা বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু অলি খাবার নিয়ে শুধু নাড়াচাড়া করছে। বিষয়টা আসমা বানু লক্ষ্য করেছে। আজকাল অলির খাবারের প্রতি অনীহা বেড়েই চলেছে। যেই মেয়েটা মাছ ছাড়া ভাত খেতে পারতো না, সেই মেয়েটা মাছ দেখলেই নাক ছিটকাচ্ছে। বলি, খাচ্ছিস না কেন? মাছ দিতে বারণ করেছিস বলে দেইনি, শুধু ডালই দিয়েছি, তাও মুখে দিচ্ছিস না কেন? মায়ের কথা শুনে অলি তড়িঘড়ি করে এক মুঠো ভাত মুখে দিতেই তার বমি চলে আসে। অলির অবস্থা দেখে তার মা বাবা দুজনেই বিচলিত হয়ে পড়ল। অলি দ্রুত চেয়ার ত্যাগ করে ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগলো। 10 মিনিট পর অলির চোখে মুখে পানি ছিটিয়ে মা বাবার সামনে এসে বসলো। লিকাউত হোসাইন চিন্তিত স্বরে বলে উঠলেন, আম্মু, তোর কি ফুড পয়জনিং হয়েছে নাকি? কিছুই তো খেতে পারছিস না। আসমা বানু রাগী কণ্ঠে বলল, কে জানে, স্কুলে গিয়ে আচার জাতীয় কিছু খেয়েছে হয়তো, সেই জন্যই এইরকম হচ্ছে। বলি, তোকে আমি বারবার বারণ করেছি যে বাইরের কিছু খাবি না, তারপরেও কেন খাস বলতো? অলি মাথা নিচু করে চুপচাপ বসে রইল। সে নিজেও ব্যাপারটা বুঝতে পারছে না। ইদানিং তার শরীর সঠিক অবস্থাতে নেই, তার উপর সে বাইরের জিনিসও খাওয়া ছেড়ে দিয়েছে। মোট কথা, সে ঘরের বাইরের কোনো জিনিসই খেতে পারছে না। আসমা বানু খাবার দাবার গুছিয়ে রাখতে রাখতে বলল, আজকে থেকে তোর পকেট মানি বন্ধ, টাকা না থাকলে খেতেও পারবি না, সেটাই ভালো হবে। লিকাউত হোসাইন উঠে এসে অলির মাথায় হাত রেখে বলল, এভাবে বলছো কেন? আমার মেয়ে এতটাও ছোট নয় যে নিজের শরীরের অবস্থা বুঝবে না। ও তো জানেই, তাই না, যে বাইরের জিনিস খাওয়া ভালো নয়। মেয়েকে আশকারা দিয়ে মাথায় তুলো না, ও এতটাও বড় হয়ে যায়নি যে শাসন করার প্রয়োজন হবে না। অলি স্বাভাবিক কণ্ঠেই বলে ওঠে, মা, বাবা, তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি। বলেই অলি নিজের রুমে চলে যায়। তারপর দরজা খোলা রেখেই বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ যেতেই আসমা বানু অলির রুমে আসে। অলি কোলবালিশ মুখ গুজে শুয়ে আছে। আসমা বানু অলির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটাকে প্রতিদিন এভাবে ঘুম পাড়িয়ে দিতে যায় আসমা বানু। মাঝে মাঝে অলির সাথেই ঘুমিয়ে যায়। অলিও জানে তার মা তাকে একটু শাসন করলেও তাকে অনেক বেশিই ভালোবাসে। অলি বালিশে মুখ গুজে কান্না করছে। সে জানে না কেন, কিন্তু তার মন ভীষণ খারাপ। সেদিনের ঘটনার পর থেকে সে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে। না পারছে কাউকে বলতে, আর না পারছে সহ্য করতে। হয়তো সেই জন্যই তার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে।
হয়তো সেই জন্যই সে অসুস্থ হয়ে পড়ছে। কান্নার ফলে অলির শরীর কেঁপে উঠছে। আসমা বানু মেয়েকে কাঁদতে দেখে ঘাবড়ে গেলেন। মাথায় হাত রেখে আদুরে গলায় বলে উঠলেন, আমার ছোট্ট পরীটা কি মায়ের কথায় কষ্ট পেয়েছে? বলেই আসমা বানু অলিকে নিজের দিকে ঘোরালেন। অলি দ্রুত চোখ জোড়া মুছে নিল। কান্না করিস না, আমি তো তোকে ভয় দেখিয়েছি, পকেট মানি বন্ধ করব না, এতটুকুতেই কাঁদলে চলে? অলি কথা না বাড়িয়ে মায়ের কোলে মাথা রাখলো। আমার ভীষণ খারাপ লাগছে মা। আসমা বানু চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর শরীর কি বেশি খারাপ লাগছে? তোর বাবাকে ডাক দিব? অলি মাথা নাড়িয়ে বলল, আমি ঠিক আছি মা, আমায় ঘুম পাড়িয়ে দাও প্লিজ। রাত 2টার দিকে আলভির প্রথম ওপেন হার্ট সার্জারি সফলভাবে শেষ হয়। সে নিজের চেম্বারে এসে ড্রেস চেঞ্জ করে বাড়িতে চলে আসে। শাহনাজ বেগম, রুনা খাতুন আর রূপসা আলভির অপেক্ষায় বসেছিল। কলিং বেল বাজতেই রূপসা গিয়ে দরজা খুলে দেয়। রূপসাকে দরজা খুলে দিতে দেখে আলভি একটু অবাক হলো। তুই ঘুমাসনি? রূপসা আলভির কথা শুনে চমকে তাকায়। সচরাচর আলভি তার সাথে খুব একটা কথা বলে না, তাই আলভির এইটুকু কথা শুনেই রূপসা খুশি হয়ে যায়। না, তোমার অপেক্ষাতেই বসেছিলাম। আলভি রূপসাকে পাশ কাটিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। কাম অন, তোমরা জেগে আছো কেন? এত রাত অবধি জেগে থাকা স্বাস্থ্যের জন্য ভালো নয়। শাহনাজ বেগম ছেলের সামনে এসে দাঁড়ালেন। আমরা ঘুরিয়ে গেলে দরজা কে খুলে দিত? মা, জানোই তো এক্সট্রা চাবি ছিল আমার কাছে, তবুও ভুলবশত কলিং বেল প্রেস করে ফেলেছে। রুনা বেগম বললেন। আলভি একটা শ্বাস ফেলে মায়ের দিকে তাকালো। আচ্ছা, আমি তো এসে গেছে, এবার গিয়ে নিশ্চিন্তে ঘুমাও। বলেই আলভি নিজের রুমে চলে গেল। বাকি সবাই নিশ্চিন্ত মনে যার যার রুমে চলে গেল। এক সপ্তাহ পর বিকালবেলা শাহনাজ বেগম আলভির রুমে দরজা নক করে। আলভি তখন ল্যাপটপে ভিডিও কলে দিহানের সাথে কথা বলছিল। মাকে রুমে আসতে দেখে আলভি দিহানের কল কেটে দিয়ে ল্যাপটপ সাইডে রাখলো। শাহনাজ বেগম আলভির সামনে বসে বলে উঠলেন, এবি তোর সাথে কিছু জরুরি কথা আছে। আলভি ভ্রু কুঁচকে মায়ের দিকে তাকায়। সে বুঝতে পেরেছে তার মা তাকে খুব গুরুত্বপূর্ণ কিছুই বলতে এসেছে। আলভি দরজার দিকে তাকিয়ে দেখলো উর্মিলা দরজা দিয়ে উকি দিচ্ছে আর মুখ টিপে হাসছে। দরজায় দাঁড়িয়ে দাঁত দেখাচ্ছিস কেন? যাও ওখান থেকে। আলভির রাগী কণ্ঠ শুনে উর্মিলা হাসতে হাসতেই চলে গেল। আলভি এবার স্বাভাবিক কণ্ঠে মাকে বলল, মা বলো, কি বলবে? শাহনাজ বেগম ভনিতা না করেই বলে উঠলেন, আমরা তোর বিয়ে ঠিক করেছি। কথাটা বোধগম্য হতেই আলভি বড় বড় চোখ করে মায়ের দিকে তাকায়। বিয়ে মানে? মা, তুমি সব কি বলছো? হ্যাঁ, আমি ঠিক করেছি বলেছি। নিচে আয়, তোকে তোর সাথে নিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করা হবে। কথাটা বলেই শাহনাজ বেগম আলভির রুম ত্যাগ করেন। আলভি তো এখনো বিস্ময়ে বিমূঢ় হয়ে বসে আছে। কিছুক্ষণ যেতেই তার হুঁশ ফেরে। মায়ের বলা কথাগুলো মনে পড়তেই তার গলা শুকিয়ে আসছে। বেশ কিছুক্ষণ পর উর্মিলা আরবির রুমে দরজার সামনে এসে বলে, মা তোকে নিচে ডাকছে ভাইয়া। আলভির মেজাজ চরম খারাপ হলো। এভাবে তাকে না জানিয়ে হঠাৎ করে বিয়ের দিন তারিখ ঠিক করার কি মানে? তুই যা, আমি আসছি। মা তোকে নিয়ে যেতে বলেছে, নইলে তো জানিসই হুদাই আমাকে বকবে। আলভি বেড থেকে নেমে দাঁড়ালো। হতাশায় নিজের চুল টানতে লাগলো। ভীষণ রাগ উঠছে, কিন্তু এখন মাথা ঠান্ডা রেখে সবকিছু করতে হবে। উর্মিলা এতক্ষণ হাসলেও এখন ভাইয়ের অবস্থা থেকে তার হাসি থেমে গেছে। ভাইয়া, তুই কি বিয়ে করতে চাস না? আলভি একটা শ্বাস ফেলে বোনের দিকে তাকায়। না, আমি বিয়ে করতে চাই না। আলভির কথা শুনে উর্মিলা অবাক হয়ে গেল। কিন্তু কেন ভাইয়া? তোর বিয়ের বয়স অনেক আগেই হয়ে গেছে, এখনো বিয়ে করতে চাস না কেন? এবার অন্তত ভাবির মুখ দেখতে দে। আলভি বিরক্ত নিয়ে উর্মিলার দিকে তাকায়। উর্মিলা কাঁদো কাঁদো মুখ করে বলে, তোর তো কোনো গার্লফ্রেন্ডও নেই, আর আমার মনেও হয় না ভবিষ্যতে তুই কোনো গার্লফ্রেন্ড জোটাতে পারবি। সেই হিসেবে তোকে মায়ের পছন্দই তো বিয়ে করতে হবে। তাহলে এখনই বিয়ে করতে আপত্তি কিসের? আলভি কিছু বলতে যাবে তার আগেই তাদের একমাত্র চাচাতো ভাই ইয়াদ দরজার সামনে এসে দাঁড়ায়। কি রে উর্মি, তোকে পাঠিয়েছে কেন? নিচে যা, কাকিমা তোকে স্পেশাল ডোজ দিবে। ভাইয়া তুই তাড়াতাড়ি চলো তো। অজ্ঞতা আলভিকে ড্রয়িং রুমে আসতেই হলো। ড্রয়িং রুমে আসতেই আলভি বাড়ির প্রত্যেকটা সদস্যকে দেখতে পেল। তাদের দাদুমনিও আছে এখানে। সে বসে বসে পান চিবোচ্ছে। আলভি কতবার তাকে পান খেতে নিষেধ করেছে, কিন্তু সে পান ছাড়া বাঁচেই না। আলভিকে দেখে দাদুমণি পান চিবানো থামিয়ে দিল। আলভি একটা শ্বাস ফেলে বলে ওঠে,
আবারও তুমি পান খাচ্ছ? এসব খাও, সেজন্য তো ওষুধে কাজ হয় না। আমি তো বুঝে পাই না এসব খেয়ে তুমি কি মজা পাও। দাদুমণি হালকা হেসে বলে ওঠে, একটাই খেয়েছি দাদু ভাই, কি করব বলো? জোয়ান ছেলে পেলে কষ্ট পেলে যা খায়, আমি তো আর সেসব খেতে পারবো না। উর্মিলা হাসতে হাসতে বলল, তোমার আবার বুড়ো বয়সে কিসের কষ্ট বুড়ি? দাদুমণি একটু মন খারাপ করার ভান করেই বলল, বারে, আমার এভি দাদু ভাই বিয়ে করবে, তারপর তার কি আর এই বুড়িকে নিয়ে ভাবার টাইম থাকবে? আমার তো খুব হিংসে হচ্ছে, মন চাইছে পান খেয়ে খেয়ে বিরহের গান গাই। দাদুমণির কথা শুনে উর্মিলার ইয়াদ হেসে ওঠে। ইয়াদ হাসতে হাসতেই বলল, চিন্তা নেই, দাদুমণি ভাইয়া বিয়ে করেছে তো কি হয়েছে, আমি আছি না। আমি তোমাকে নিয়ে পার্কে ঘুরতে যাব, একসাথে সিনেমা দেখতে যাব, আর পপকর্ন খেতে খেতে রোমান্টিক সিনেমা দেখব। তুমি কষ্ট পেও না, বুঝলে? ইয়াদের কথা শুনে উপস্থিত সবাই হেসে ওঠে। আলভির চাচা ইয়ামিন মির্জা আলভিকে বসতে বললে আলভি চুপচাপ বসে পড়ে। আগে সে ব্যাপারটা বুঝবে, তারপর ভেবে চিন্তে সবকিছু সামলে নেবে। সবার চেহারা দেখে বোঝাই যাচ্ছে উর্মিলা, ইয়াদ আর আলভি বাদে বাকি সবাই সবকিছুর বিষয়ে আগে থেকেই অবগত আছে। উর্মিলা জানে যে আলভির বিয়ে নিয়েই কথা বলা হবে, কিন্তু পাত্রী সম্পর্কে তার কোনো ধারণাই নেই। ওসমান মির্জা আর তার ইয়ামিন মির্জা কথা বলছিল, বাকিরাও নিজেদের মতো কথা বলছে। আলভি চুপচাপ ফোন চাপছে। তখনই রূপসা শাড়ি পরিহিত অবস্থায় একটা ট্রে নিয়ে এবার সামনে আসলো। তার পেছনে দুইজন কাজের মহিলাও আছে, তাদের হাতে শরবত, চা আর নাস্তা। রূপসা সবকিছু টি টেবিলের ওপর রেখে এক এক করে সবাইকে দিতে লাগলো। এক পর্যায়ে আলভির দিকে এক গ্লাস শরবত এগিয়ে দিল। এটা নাও। রূপসার কণ্ঠ শুনে আলভি ভ্রুকুচকে রূপসার দিকে তাকায়, এরপর সামনে এগিয়ে দেওয়া শরবতের দিকে তাকায়। আলভি কিছুই বুঝতে পারছে না। সে রূপসার হাত থেকে গ্লাসটা নিয়ে একটা চুমুক দিয়ে সেটা আবার টেবিলের উপরে রেখে দিল। বোন হিসেবে রূপসাকে সে বেশ স্নেহ করে, সেই হিসেবে বেশি একটা গায়ে মাখালো না। খাওয়া দাওয়া শেষে শাহনাজ বেগম বলে উঠলেন, রূপসাকে আমাদের খুব পছন্দ হয়েছে রুনা। আমরা আমাদের ছেলে এভির জন্য তোমার মেয়েকে চাইছি, তোমার মতামত কি? কথাটা শোনা মাত্র আলভি অবাক চোখে মায়ের দিকে তাকায়। তার জন্য এখনো বিশ্বাসই হচ্ছে না, বারবার মনে হচ্ছে সে ভুল শুনছে। আলভির সাথে সাথে উর্মিলাও আর ইয়াদও ভীষণ অবাক হয়ে গেল। ইয়াদ তো একবার রূপসার দিকে তাকাচ্ছে, আবার বাকিদের দিকে তাকাচ্ছে। আর আগেই কিছুটা সন্দেহ হয়েছিল, কিন্তু তার সন্দেহ যে এভাবে সত্যি হয়ে যাবে সে তো ভাবতেই পারেনি। রুনা খাতুন হাসি মুখে বলল, ভাবি, এটা তো আমার মেয়ের সৌভাগ্য যে তোমার মতো শাশুড়ি আর এভি বাবার মতো স্বামী পাবে। আমাদের কোনো আপত্তি নেই। আলভি এবার রূপসার দিকে তাকালো। রূপসা মাথা নিচু করে বসে আছে, সেই সাথে লজ্জাও পাচ্ছে, যার মানে রূপসা এই বিয়েতে রাজি আছে। ওসমান মির্জা বলল, শুভ কাজে দেরি করতে নেই, তাহলে দিন তারিখ ঠিক করা যাক, কি বলো সবাই? সবাই সম্মতি জানালো। তখনই হঠাৎ করে আলভি বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরলো। এভি, কোথায় যাচ্ছিস? এই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তুই এভাবে উঠে গেলি কেন? আলভি একটা শ্বাস ফেলে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার এখানে থাকা না থাকা তো সমান মা, আমাকে কেন ডেকে আনলে সেটাই তো বুঝতে পারছি না। নূরাহার বলে উঠল, কি বলছো বাবা? তোমার বিয়ে নিয়েই তো কথা হচ্ছে, তুমি না থাকলে কিভাবে হবে? যেভাবে সবকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেভাবেই হবে। কথাটা বলেই আলভি হন হন করে নিজের রুমে চলে গেল। এক একজনের মনে এক এক ভাবনা চলছে। তখনই দাদুমণি বলে ওঠে, দাদুভাই হয়তো লজ্জা পেয়েছে। তোমরা একটা ভালো দিন দেখে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের দিন তারিখ ঠিক করো। দাদুমণির কথায় সম্মতি জানিয়ে বাকিরা দিন তারিখ ঠিক করতে লাগলো। শাহনাজ বেগম খানিকক্ষণ চুপ থেকে মনে মনেই বলে উঠলেন, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করিয়ে দেওয়া করতে হবে। এদিকে আলভি রুমে এসে রাগে গজগজ করছে। স্বভাবতই রাগ নিয়ন্ত্রণের জন্য এটা সেটা ছোড়াছড়ি করতে লাগলো। তার রুমে সাউন্ড প্রুফ হয় সেই আওয়াজ রুমের দেওয়াল ভেদ করে বাইরে গেল না। আলভি খাটের ওপর থাকা বালিশও ছুঁড়ে ফেলে দিল। তারপর ফোনটা ছুঁড়ে ফেলতে যাবে তার আগে একটা কল আসে। আলভি নিজের চুল টেনে ধরে রাগ নিয়ন্ত্রণ করে ফোনের স্ক্রিনের দিকে তাকায়। দেখে তার অ্যাসিস্ট্যান্ট লাবিব কল দিয়েছে। লাবিবের নম্বর দেখে আলভির একটা কথা মনে পড়ল। কথাটা মনে পড়তেই সে কলটা রিসিভ করে কানের কাছে ধরল। হ্যালো স্যার। আলভি বিছানার উপর বসলো। বলো, কি বলবে? স্যার, ইন্ডিয়া থেকে সেই পেশেন্টটা আবারও কল দিয়েছে।
তার নাকি আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে। সে বলেছে আপনি যেতে না পারলে সে নিজেই বাংলাদেশে আসবে। আমি তাকে কি বলবো স্যার? আলবি এক মুহূর্ত না ভেবেই বলে ওঠে, তাকে বলে দাও যে আমি আগামী কালকে ইন্ডিয়াতে গিয়ে তোর সাথে দেখা করব। ওকে স্যার, আমি তাকে বলে দিচ্ছি। কথাটা শুনে লাবিব একটু অবাক হলো, কারণ এর আগে আলবি দেশের বাইরে যাবে না বলে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছিল। আলবি কল কেটে দিল, তারপর কয়েকটা বড় বড় শ্বাস নিয়ে অনলাইনে কালকের জন্য ফ্লাইটের টিকিট বুক করে নিল। সে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে চাইছে। ড্রয়িং রুমে থাকা সবার মতামত নিয়ে 12 দিন পরেই একটা ভালো দিন দেখে আলবি আর রূপসার বিয়ে ঠিক করা হলো। উর্মিলা খুশি হবে নাকি বেজার হবে সেটাই বুঝতে পারছে না। তার ভাইয়ের মুখ দেখে মনে হলো না যে সে খুশি হয়েছে। আরেকদিকে রূপসার মাঝে তার ভাবি হওয়ার মতো যোগ্যতা আছে, মেয়েটা ভীষণ ভালো পায় তাকে। সেই সাথে আলভিকেও হয়তো অনেক ভালোবাসে, কিন্তু তবুও ভাইয়ার কথা মনে করে উর্মিলা খুশি হতে পারছে না। সকাল 9টার দিকে শাহনাজ বেগম ছেলেকে ঘুম থেকে জাগাতে এসে দেখে রুমের অবস্থা খারাপ, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে সেসবের মাঝে শাহনাজ বেগম বেশি অবাক হলেন আলভিকে ব্যাগপত্র গুছিয়ে রেডি হতে দেখে। তুই কোথায় যাচ্ছিস? আলভি ব্যাগের শেষ চেইনটা লাগিয়ে মায়ের দিকে তাকালো। হ্যাঁ মা, আমি 3-4 দিনের জন্য ইন্ডিয়াতে যাচ্ছি। সেখানে একজন হার্টের পেশেন্ট আছে। কই, আমাকে তো আগে এই ব্যাপারে বলিসনি। আরে মা, 3-4 দিনের ব্যাপার। তাছাড়া গতকালকে প্লেনের টিকিট বুক করেছে, এটা প্রি প্ল্যান করা ছিল না, সেজন্যই বলার সুযোগ পাইনি। শাহনাজ বেগম কি বলবেন ভেবে পেলেন না, তবে আলভির চেহারা দেখে তাকে স্বাভাবিকই মনে হচ্ছে। শাহনাজ বেগম কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, 11 দিন পর তোর বিয়ে এভি, এই মুহূর্তে বাড়ি থেকে বের না হওয়াই ভালো। এই জন্য আমি চাই না তুই এই সময় দেশের বাইরে যাস। ডাক্তারের অভাব নেই, সেই পেশেন্টকে বল অন্য কাউকে দেখাতে। আলভি স্বাভাবিক স্বরেই বলল, কাম অন মা, ডাক্তারের অভাব নেই সেটা সবাই জানে, কিন্তু এটা আমার জন্য একটা ভালো সুযোগ হতে পারে। লোকটার অবস্থা বেশ ক্রিটিক্যাল, একবার ভেবে দেখো, আমার ট্রিটমেন্টে যদি সে সুস্থ হয়ে যায় তাহলে সেটা আমার জন্য কত ভালো হবে। শাহনাজ বেগম তীক্ষ্ণ চোখে ছেলের দিকে তাকায়, তবে আলভির চেহারা অনুভূতি শূন্য। শাহনাজ বেগম বুঝতে পারছে না যে ছেলের মনে ঠিক কি চলছে, তবে ভালো কাজে যাওয়ার সময় ছেলেকে আটকানো ঠিক হবে না, এতে হিতে বিপরীত হতে পারে। তুই কবে ফিরবি? বললাম তো 3-4 দিনের ব্যাপার। প্রমিস কর যে তুই 3-4 দিন পরেই ফিরে আসবি। আলভি একটা শ্বাস ফেলে মনে মনেই বলল, আমি আর দেশেই ফিরবো না, তাই আমি তোমাকে প্রমিস করতে পারবো না মা। আলভি মাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে সন্দেহ করছো মা? কিন্তু কেন? আমি কি সন্দেহ করার মতো কিছু করেছে? আমি সন্দেহ করছি না এভি। তাহলে প্রমিস করতে কেন বলছো? আমি এক জায়গায় যাচ্ছি মা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, মৃত্যু ঠিক কতটা কাছে সেটা আমাদের অজানা। মুহূর্তের মধ্যে অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটে যেতে পারে। এত এত অনিশ্চয়তার মাঝে আমাকে তুমি প্রমিস করে যেতে বলছো যে আমি 3-4 দিনের পর ফিরে আসবো, এটা কি ঠিক হচ্ছে? ছেলের কথাগুলো শুনে শাহনাজ বেগম কলিজা কেঁপে উঠল। সে ছেলের হাত জড়িয়ে ধরে বলে ওঠে, তুই যাস না বাবা। আরে মা, বাচ্চামো করছো কেন? দেখো, যদি ভাগ্যে মৃত্যু লেখা থাকে তাহলে সিন্ধুকে বন্দি করে রাখলেও মৃত্যু নিশ্চিত। মৃত্যু এমন একটা জিনিস যেটা কেউ কোনোভাবেই হারাতে পারবে না। শাহনাজ বেগম ছেলের হাত শক্ত করে ধরে রাখলো। আলভি একটা শ্বাস ফেলে বলল, 11টা বাজে আমার ফ্লাইট মা, তুমি এরকম করলে আমি কিভাবে যাব বলো? তুমি কি চাও যে আমি এত ভালো একটা সুযোগ হাতছাড়া করে ফেলি? শাহনাজ বেগম আলভির হাত ছেড়ে দাঁড়ালো, তারপর ছেলের কাঁধে হাত বুলিয়ে দিল। আলভি লক্ষ্য করলো শাহনাজ বেগমের চোখের কোণে পানি জমেছে। আলভি বুঝতে পারলো মায়েরা বোধহয় এমনই হয়। তবে আলভিও এবার বেশ অভিমান করেছে মায়ের ওপর। সারা জীবন মা যা বলেছে আলভি কখনো সেটা অমান্য করেনি, আর আজকে এত বড় একটা ডিসিশন সে তাকে না জানিয়েই নিয়ে নিয়েছে। আলভি মনে মনে খুব আহত হয়েছে। সে জানে দেশে থাকলে যে কোনো উপায়ে শাহনাজ বেগম তার বিয়ে দিয়েই শান্ত হবে। সেজন্যই আলভি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। দেশের বাইরে গিয়ে সে একদম সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে নিরুদ্দেশ হয়ে যাবে। মা, খুব ক্ষুধা লেগেছে, দেরি হয়ে গেলে ব্রেকফাস্ট করার সময়টাও পাবো না। তুমি যাও, গিয়ে ব্রেকফাস্ট সার্ভ করতে বলো, আমি নিচে আসছি। শাহনাজ বেগম নিজেকে সামলে নিচে আসলো, তারপর একজন সার্ভেন্টকে ডেকে আলভির রুম পরিষ্কার করতে পাঠালো, আরেকজনকে ব্রেকফাস্ট সার্ভ করতে বলল। শাহনাজ বেগম আলভির রুমের অবস্থা দেখে মনে মনে বেশ চিন্তিত, যদিও আলভি মাঝে মাঝেই ঘরের জিনিসপত্র সব এলোমেলো করে রাখে।
19 থেকে 20 হলেই সামনে যা পায় সেটাই ছুঁড়ে মারে। এসব তার ব্যাড হ্যাবিট। ধুর কি সব ভাবছি আমি। আলভির মন মেজাজ অনেক কারণেই খারাপ হতে পারে। আমার ছেলে যেরকম সেরকম নয় যে আমার সিদ্ধান্ত দ্বিমত পোষণ করবে। নিজেকে সান্ত্বনা দিয়ে শাহনাজ বেগম আলভির জন্য খাবার বেড়ে দিল। আলভি একদম রেডি হয়েই নিচে নামলো। তারপর ব্রেকফাস্ট করে সবার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। 5 দিন কেটে গেছে। আলভি সেই যে গিয়েছে তারপর থেকে আর কারোর সাথেই কোনো প্রকার যোগাযোগ রাখেনি। আদৌ সুস্থ আছে কিনা সেটাও সবার অজানা। ছেলের চিন্তায় চিন্তায় শাহনাজ বেগম অসুস্থ প্রায়। রূপসার চেহারার দিকেও তাকানো যায় না। মেয়েটার কত স্বপ্ন ছিল আলভির বউ হবে, কিন্তু সেই স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে। শাহনাজ বেগম ড্রয়িং রুমে বসেছিল, তখনই নূর নাহার এসে বলে, দেখলে ভাবি, তখনই বলেছিলাম আগে বিয়ের বিষয়টা নিয়ে এভির সাথে কথা বলো। শুনলে না আমার কথা? ছেলেটা সেটা নিয়েই অভিমান করে এরকম নিরুদ্দেশ হয়ে গেল। নূর নাহারের কথায় শাহনাজ বেগম প্রতিক্রিয়া করল না। সে যে কেন এরকমটা করছে সেটা শুধু সে নিজেই জানে। তবে সে নিজের ছেলেকেই বুঝতে পারেনি। সে বুঝতে পারেনি যে আলভি ঠিক কি চায়। অবশ্য সে বোঝার চেষ্টাও করেনি। সে হয়তো একটু বেশি তাড়াহুড়া করে ফেলেছে। তার ভাবনার মাঝেই কেউ একজন ডোরবেল বাজায়। একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিতেই একজন লোক শাহনাজ বেগমের খোঁজ করতে লাগলো। শাহনাজ বেগম এগিয়ে যেতেই লোকটা তার দিকে একটা চিঠি এগিয়ে দেয়। আপনার নামে চিঠি এসেছে। শাহনাজ বেগম চিঠিটা নিয়ে ড্রয়িং রুমেই এসে বসলো। চিঠির ওপর আলভির নাম লেখা, যার মানে আলভি তাকে চিঠিটা পাঠিয়েছে। শাহনাজ বেগম দ্রুত হাতে চিঠিটা খুলে পড়তে লাগলো। মা, আশা করি ভালো আছো। আমি কেমন আছি সেটা জানানোর জন্য চিঠিটা লেখা। আমি খুব ভালো আছি। আমি জানি না তুমি হঠাৎ করে কেন আমাকে বিয়ে দিতে চেয়েছিলে। আর বিশ্বাস করো, আমি জানতেও চাই না। আমি কিচ্ছু জানতে চাই না। সেই জন্য যোগাযোগ বন্ধ রেখেছে। আমি জানি যোগাযোগ রাখলে তুমি ব্ল্যাকমেল করে হলেও আমাকে বিয়ে করতে বাধ্য করতে। কিন্তু মা, বিয়ে কোনো ছেলে খেলা নয়। তাছাড়া রূপসাকে আমি সবসময় বোন মনে করেছি। সবশেষে এতটুকুই বলবো যে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি খুব ভালোই থাকবো। নিজেদের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। চিঠিটা পড়ার পর শাহনাজ বেগমের মুখটা গম্ভীর হয়ে গেল। ছেলে যে এভাবে তার কথার অবাধ্য হবে সেটা সে কখনো স্বপ্নেও ভাবেনি। অ্যাবি ছোটবেলা থেকে আজ পর্যন্ত কখনো তার কথার অবাধ্য হয়নি। ভাবি, তুমি চিন্তা করো না তো। এভির মন ভালো হলে দেখবে ও ঠিকই বাড়িতে ফিরে আসবে। নূরনাহারের কথা শুনে শাহনাজ বেগম কিছু না বলেই নিজের রুমে চলে যায়। রুনা খাতুন কিছুক্ষণ আগেই ড্রয়িং রুমে এসে বসেছিল। আলভি যে এরকম কিছু করবে সেটা সবারই কল্পনাতীত ছিল। রূপসা, উর্মিলা আর ইয়াদ এখন ভার্সিটিতে আছে। উর্মিলা এবার অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দেবে। রূপসা আর ইয়াদ দুজনেই তৃতীয় বর্ষে পরীক্ষা দেবে। অন্যদিকে অলি ক্লাস করছিল, তখনই তার ভীষণ শরীর খারাপ লাগতে শুরু করে। দুপুরে লাঞ্চ ব্রেকের সময় অলি হঠাৎ করে বসে থাকা অবস্থাতেই জ্ঞান হারিয়ে ফেলে। অলির বান্ধবী সায়লা গিয়ে স্যার ম্যাডামকে ঘটনাটা জানালে অলিকে তারা স্কুলের ডক্টরের কাছে নিয়ে যায়। তারপর অলির বাবা মাকে কল করেও ঘটনাটা জানিয়ে দেয়। অলির বাবা মা স্কুলের ডক্টরের সামনে বসে আছে। অলির জ্ঞান ফিরেছে, কিন্তু শরীর প্রচন্ড পরিমাণে খারাপ লাগছে। আপনারা ওকে একজন গাইনি ডক্টরের কাছে নিয়ে যান। সেখানে ওর কিছু টেস্ট করা প্রয়োজন। অবস্থা যেহেতু বেশি খারাপ, সেহেতু অপেক্ষা করাটা ঠিক হবে না। ডক্টরের কথা মতো আসমা বানু আর লিকাত হোসাইন অলিকে একজন ভালো গাইনোকোলজিস্ট ডক্টরের কাছে নিয়ে গেল। সবার প্রথমেই তার ইউরিন টেস্ট আর ব্লাড টেস্ট করানো হলো। সেগুলোর রিপোর্ট দেখে ডক্টরের চেহারা গম্ভীর হয়ে গেল। সে লিকাত হোসাইনের উদ্দেশ্যে বলল, আপনি ওনার বাবা হন? জি, আমি ওর বাবা। আপনি একটু বাইরে গিয়ে অপেক্ষা করুন, আমি অলির সাথে আলাদা করে কথা বলতে চাই। লিকাত হোসাইন মাথা নেড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। অলি এবার কিছুটা ভয় পাচ্ছে। এমনি ডক্টর দেখলেই তার রুহু কেঁপে ওঠে। তার উপর আজকে ব্লাড টেস্টের জন্য তাকে ব্লাড দিতে হয়েছে। জীবনে সে অন্ধকার, ইনজেকশন আর ডক্টর দেখলেই ভয় পায়। আজ একদিনে দুটোর সম্মুখীন হতে হয়েছে। আসমা বানু বেশ ঘাবড়ে গেছে। তার মেয়ের কি বড় ধরনের কোনো সমস্যা হয়েছে নাকি? সেসব ভেবেই সে দিশেহারা। ডক্টর, আমার মেয়ের কি হয়েছে বলুন না। সামনে থাকা মহিলা ডক্টর পুনরায় রিপোর্টগুলো চেক করে একটা শ্বাস ফেলে অলিকে জিজ্ঞেস করলো, অলি, আপনার লাস্ট পিরিয়ড কবে হয়েছিল? অলি ভাবার চেষ্টা করলো, কিন্তু সে ডেট মনে রাখে না কখনো। তবে প্রায় 2-2.5 মাস আগেই তার লাস্ট পিরিয়ড হয়েছিল।
ব্যাপারটা মাথায় আসতেই তার হাত পা কাঁপতে শুরু করে। ডক্টরের বলার আগেই সে বুঝে যায় তার সাথে কি হতে চলেছে। যদিও সে আর্টসের স্টুডেন্ট, তবুও সে এই ব্যাপারে সম্পর্কে খানিকটা জানে, তবে এরকম কিছু হবে সেটা সে কল্পনাও করেনি। অলিকে চুপ করে থাকতে দেখে ডক্টর জিজ্ঞেস করে, অলির কি বিয়ে হয়েছে? প্রশ্নটা শুনে আসমা বানু এবার একটু নড়ে চড়ে বসলো। সে যেই ভাবনাটা কখনো ভাবেনি সেই ভাবনাটাই তার মাথায় আসছে। না ডাক্তার, অলির বয়স তো দেওয়াই আছে। আপনার কি মনে হয় এত তাড়াতাড়ি এখানকার দিনে মেয়েদের বিয়ে হয়? অলি, আপনার কি লাস্ট পিরিয়ড ডেট মনে নেই? অলি নাবোধক মাথা নাড়ায়। সে ভীষণ ভয় পেয়ে মায়ের ওড়নায় আঁচল খামচে ধরে। অলির পরনে এখনো স্কুল ড্রেস। এরকম কিছু হবে জানলে অলি কখনোই এখানে আসতো না। ডক্টর আসমা বানুর দিকে তাকিয়ে বলল, অলির সাথে আমি একান্তে কিছু কথা বলতে চাই, আপনিও যদি একটু বাইরে গিয়ে বসেন। আসমা বানু কিছুটা আঁচ করতে পারছে, কিন্তু এখনো সে সেই ভাবনাটা মাথায় আসতে দিচ্ছে না। সেরকম কিছু কিভাবে হতে পারে? আসমা বানু উঠতে নিলে অলি তার ওড়না টেনে ধরে। ভয় পাস না অলি, উনি শুধু কথাই বলবে, ইঞ্জেকশন বা ওষুধ খেতে বলবে না। অলি মায়ের আঁচল ছেড়ে দিল। আসমা বানুর এখানে না থাকাটাই ভালো হবে। সেই হিসেবে অলি সাহস জুগিয়ে তাকে যেতে দেয়। আসমা বানু যেতেই ডক্টর অলির উদ্দেশ্যে বলে, অলি, আপনার কোনো বয়ফ্রেন্ড আছে? অলি মাথা উঁচু করে ডক্টরের দিকে তাকায়। ইতিমধ্যেই তার ভীষণ কান্না পাচ্ছে, চোখ দুটো ছলছল করছে। তবুও সে কান্না আটকানোর যথাসম্ভব চেষ্টা করছে। অলি মাথা নাড়িয়ে না বলে। সত্যি করে বলুন। অলি এবার কেঁদেই ফেলে। না ডক্টর, আমি সত্যি বলছি, আমার তেমন কেউ নেই। আমার কি হয়েছে বলুন না। রিপোর্ট বলছে আপনি প্রেগনেন্ট, আপনি মা হতে চলেছেন। কথাটা শোনা মাত্র অলির পায়ের নিচের থেকে মাটি সরে গেল যেন। পুরো দুনিয়া কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। অলি শব্দ করেই কেঁদে উঠল। ডক্টর, এইসব কি বলছেন আপনি? কোথাও ভুল হচ্ছে আপনার। ডক্টর অলির দিকে তাকে একটা শ্বাস ফেললো। অলির চেহারা দেখে তার মায়া হচ্ছে। কি মিষ্টি দেখতে মেয়েটা। অলি, আপনি বলতে চাইছেন প্রেগনেন্ট হওয়ার মতো তেমন কিছু আপনার সাথে হয়নি। আপনি তাহলে শিওর হওয়ার জন্য আল্ট্রাসাউন্ড করতেই পারেন। অলির চিবুক বেয়ে পানি গড়িয়ে পড়ল। সে কিভাবে তার বাবা মায়ের সামনে যাবে? ডক্টর প্লিজ, আমার বাবা মাকে এসব বলবেন না। আমি বাচ্চাটা ফেলে দিতে চাই। সেটা সম্ভব নয় অলি, আপনি অ্যাডাল্ট নন, অ্যাবর্শন করা বেআইনি, তার উপর আপনি আনম্যারিড। আমার মনে হয় বিষয়টা আপনার বাবা মাকে জানানো উচিত। তারপর ওনারাও যদি অ্যাবর্শন করাতেই চায় তাহলে একটা উপায় আছে। যদি বাচ্চাটার বাবার বিরুদ্ধে রেপ কেস করেন তাহলে কোর্ট থেকে অ্যাবর্শন করার পারমিশন দিয়ে দেবে। এত জটিল কথা অলি সহ্য করতে পারল না। প্রচন্ড মানসিক চাপ আর অসুস্থতাজনিত কারণে সে আবারও জ্ঞান হারালো। একজন নার্স এগিয়ে এসে অলিকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচালো। ডক্টর আরেকজন নার্সকে বলল, ওনার বাবা মাকে ডেকে আনুন। আসমা বানু আর লিকাত হোসাইন চিন্তিত মনে বাইরে বসেছিল। তখনই নার্স তাদেরকে ডাক দিল। তারা ডক্টরের কাছে যেতেই ডক্টর একটা শ্বাস ফেলে বলল, ব্যাপারটা অনেক বেশি সেনসিটিভ, তবুও আপনাদের জানার অধিকার আছে। আসমা বানু মেয়েকে জড়িয়ে ধরল। তার এবার কান্না পাচ্ছে। লিকাত হোসাইন স্বাভাবিক স্বরেই জিজ্ঞেস করলেন, বলুন, কি হয়েছে আমার মেয়ের? উনি প্রেগনেন্ট। কথাটা শোনা মাত্র আসমা বানু আর লিকাত হোসাইন ভীষণ অবাক হয়ে গেলেন। সেই সাথে তাদের অনেক লজ্জাও করছে। আপনি শিওর ডক্টর? মানে আপনার ভুল হচ্ছে না তো? ডক্টর নার্সের উদ্দেশ্যে বলল, ওনার আল্ট্রাসাউন্ড করার ব্যবস্থা করুন, আমিও নিশ্চিত হতে চাইছি। অলিকে অচেতন অবস্থাতেই বেডে শোয়ানো হলো। লিকাত হোসাইন বাইরে এসে দাঁড়ালেন। তার মধ্যে একই সাথে রাগ, চিন্তা, লজ্জা সবগুলো অনুভূতি কাজ করছে। আসমা বানুর চেহারা থমথম করছে। তেমন কিছু হলে মেয়েটাকে কেটে টুকরো টুকরো করে ভাসিয়ে দেবে বলেই ভেবে রেখেছে। আল্ট্রাসাউন্ড করার সময়ই ডক্টর নিশ্চিত হয় যে অলি প্রেগনেন্ট। বেবির হার্টবিটও এসে পড়েছে। শি ইজ 10 উইকস অ্যান্ড 2 days প্রেগনেন্ট, মিস হোসাইন। কথাটা শোনা মাত্র আসমা বানু নিজেকে সামলে নিল। হসপিটালে বসে সে সিন ক্রিয়েট করলো না। যা করার বাড়িতে গিয়েই করবে। অলির চোখে মুখে পানি ছিটকানো কিছুক্ষণ পর অলি জ্ঞান ফিরে। অলি শুধু কেঁদেই যাচ্ছে। আসমা বানু সমস্ত রিপোর্ট আর অলিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে।
লিকাউত হোসাইন কিছু জিজ্ঞেস করতে গেলে আসমা বানুর গম্ভীর মুখ দেখে কিছু বলার সাহস পায় না। অবশ্য সে বুঝেই গেছে যে ডক্টর ভুল বলেনি। বাড়িতে আসার পর অলি ভাবে তার মা বুঝি তাকে মারধর করবে, কিন্তু না, আসমা বানু স্বাভাবিক স্বরেই জিজ্ঞেস করলো, বাচ্চাটার বাবাকে? অলি চুপচাপ বসে রইল। তখনই আসমা বানু চিৎকার দিয়ে উঠল, বলছিস না কেন? কার পাপ পেটে ধরেছিস? আসমা বানুর চিৎকার শুনে অলি কেঁপে ওঠে। আসমা বানু উঠে এসে অলির গালে থাপ্পড় বসিয়ে দিল। আরো মারতে যাবে তার আগেই লিকাউত হোসাইন এসে তাকে আটকায়। তুই কি ভেবেছিস চুপচাপ থেকে তার সাথে পালিয়ে যাবি? জীবনেও না। তার আগে আমি তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব। অলি কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতেই সে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। লিকাউত হোসাইন মেয়ের জন্য চিন্তিত হয়ে পড়লেন। আসমা বানু নিজের সেন্সেই নেই, সেই জন্য এভাবে বলে ফেলেছে। কিন্তু অলি তো ভীষণ অভিমানী। মেয়েটা যদি উল্টোপাল্টা কিছু করে বসে তখন কি হবে? লিকাউত হোসাইন অলির দরজার সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো। অলি, বেরিয়ে আয়, তোর মার মাথা ঠিক নেই। আমরা একসাথে বসে সমস্যার সমাধান করব, তুই বেরিয়ে আয় আম্মু। আসমা বানু কাঁদতে লাগলো। সেও এসে অলিকে ডাকতে লাগলো, অলি বেরিয়ে আয়, তোকে মারবো কাটবো যা করার আমি করব। আমি তোর মা বলছি, তুই বেরিয়ে আয়। অলি কাঁদতে কাঁদতেই সিলিং ফ্যানের সাথে ওড়না এক প্রান্ত বাঁধছে। সে ওড়নার আরেক প্রান্ত নিজের গলায় পেঁচাতেই তার মা বলে ওঠে, অলি তুই মরে যাবি কেন বল? তোর যদি কোনো বয়ফ্রেন্ড থেকেও থাকে তাহলে তাকে আসতে বল, আমরা তার সাথে তোর বিয়ে দিয়ে দিব। লিকাউত হোসাইন কাঁদতে কাঁদতেই বলে, আসমা, তুমি চুপ করো। আমি জানি আমার মেয়ের তেমন কিছুই নেই। হয়তো এমন কিছু আছে যেটা মেয়েটা আমাদেরকে বলতে চেয়েও পারেনি। হয়তো কেউ আমাদের মেয়ের সাথে ফোর্সফুলি কিছু করেছে। কথাটা শুনে আসমা বানু এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। এই সহজ ভাবনাটা তার মাথায় আগে আসেনি কেন? সে কেন অলিকে নিয়ে আজে বাজে চিন্তা করছে? আসমা বানু এবার নিজের চোখ দুটো মুছে গম্ভীর কণ্ঠে বলে, অলি তুই যদি মরে যাস তার তো কিছুই যাবে আসবে না, তোর সাথে সাথে আমরাও মরে যাব। কিন্তু যেই শয়তান তোর এত বড় সর্বনাশ হলো সে দিব্যি বেঁচে থাকবে। মৃত্যু তো তার প্রাপ্য। তুই তো নিষ্পাপ মা, তুই কেন মরে যাবি? তুই বেরিয়ে আয়, পারলে সেই লোকটাকে মারবি, নিজেকে নয়। অলি শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত পাল্টে ফেললো। তার মা ঠিকই বলেছে। সে কেন মরে যাবে? সে তো কোনো ভুল করেনি, যার জন্য আজকে তাকে এইরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে। সে তার জীবন নরক করে তুলবে। একবার নয়, বারবার তাকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করাবে। আর তার বাবা মা তাকে ভুল বোঝেনি। সেই ক্ষেত্রে তার নিজেকে শেষ করে দেওয়া ছাড়াও আরো রাস্তা আছে। অলি নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দিল। অলিকে দেখে আসমা বানু তাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। লিকাউত হোসাইন নিজের চোখ জোড়া মুছে জিজ্ঞেস করলেন, ছেলেটা কে অলি? তিশাপুর ফুফাতো ভাই, আলভি তাসনিম মির্জা। নামটা শুনে লিকাউত হোসাইন আর আসমা বানু দুজনেই চমকে যায়। লিকাউত হোসাইন বলল, সেদিন তো আমাদের শিক্ষা দীক্ষা নিয়ে শাহানাজ বেগম অনেক কথা শুনিয়েছিলেন, সেই জন্যই বলে চোরের মায়ের বড় গলা। আসমা বানু অলিকে ছেড়ে দাঁড়ালেন। তারপর কিছুক্ষণ পর বলে উঠলেন, আমাদের এখন তাদের বাড়িতে যাওয়া উচিত। লিকাউত হোসাইন বলল, কি বলছো? আমরা তাদের বাড়িতে কেন যাব? আমাদের তো পুলিশের কাছে যাওয়া উচিত। আমার মেয়ের সাথে এসব করে কি পার পেয়ে যাবে নাকি? আসমা বানু একটা শ্বাস ফেলে বলল, ভুলে যেও না ওনারা অনেকে বিদ্যমান। সেই সাথে ছেলেদের ক্ষেত্রে এসব মামলা করলে ওদের মান সম্মানের কিছুই হয় না। অন্যদিকে এই কথা ছড়াছড়ি হয়ে গেলে এই সমাজে আমাদের থাকাটাই মুশকিল হয়ে যাবে। এমন পরিস্থিতির সৃষ্টি হবে যে আমরা বেঁচে থাকতেই পারবো না। কথাটা তেতো লাগলেও লিকাউত হোসাইন জানে কথাটা সত্য। আচ্ছা, কিন্তু এটা বলো যে সেখানে গিয়ে কি করব? আমরা অলির সাথে তাদের ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। কথাটা শুনে অলি ভীষণ চমকে যায়। মা, এইসব তুমি কি বলছো? উনি একজন রেপিস্ট যে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, তাকে আমি কেন বিয়ে করব? তাহলে তুই কি করতে চাচ্ছিস বল? মা, আমি ওনার নামে কেস করতে চাই। ওনাকে জেলের ভাত খাওয়াতে চাই আমি। বাচ্চাটা কি করবি? অলি কিছুক্ষণ চুপ থেকে স্বাভাবিক স্বরেই বলে ওঠে, কি করবো আবার? অ্যাবর্শন করে ফেলবো। কিছুক্ষণ ভাবনা চিন্তার পর অলির কথা মতোই লিকাউত হোসাইন আর আসমা বানু অলিকে নিয়ে পুলিশের কাছে আসে। পুলিশ সবকিছু শুনে বলে, দেখুন, এভাবে তো আর কারো বিরুদ্ধে হুট করে রেপ কেস করা যায় না। তাছাড়া ঘটনা 2 মাস হয়ে গেছে।
আপনারা এতদিন বসেছিলেন কেন? আসমা বানু আর লিকাত হোসাইন কিছুটা আনকমফোর্টেবল ফিল করছে। আশেপাশে পুলিশ গার্ডরা তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। অলি স্বাভাবিক স্বরেই বলে, আমি ভয় তখন কাউকেই কিছু বলতে পারিনি, তাছাড়া ওনার মা আমায় থ্রেট দিয়েছিল। পুলিশ হালকা কেসে বলল, দেখুন, এসব বিষয়ে মামলা করতে হলে আগে মেডিকেল ক্লিয়ারেন্স লাগবে। অলিভ ভ্রুকুচকে পুলিশের দিকে তাকায়। সে ব্যাপারটা বুঝতে পারেনি। আসমা বানু হঠাৎ উঠে দাঁড়ালেন, অলির হাত ধরে বাইরে এনে বললেন, এসব করে কোনো লাভ হবে না। সব কিছু করার পরেও পুলিশ তাদের কিছুই করতে পারবে না। তুমি এসব কেন বলছো মা? যদি আমি ন্যায় বিচারই না পাই তাহলে পুলিশ আছে কি করতে? তুই ন্যায় বিচার পেয়ে কি করবি অলি? এত কিছুর পর তুই কি বাঁচতে পারবি? পারবি না। এই সমাজের মানুষদের তুই চিনিস না। দেখলি না আসার সময় পাশের বাড়ির মহিলাটা কিভাবে তাকাচ্ছিল? আমার মনে হয় তারাও কিছুটা আজ করতে পারছে। আর মেডিকেল ক্লিয়ারেন্স করতে গেলে অনেক কিছু করতে হবে, তুই সেগুলো সহ্য করতে পারবি না। মায়ের মুখ থেকে এসব শুনে অলি অনেক অবাক হলো। তার মা তো এমন ছিল না। অন্যায় দেখলে সব সময় রুখে দাঁড়াতো, তাহলে আজকে কেন আপোষ করতে চাইছে? আসমা বানু উপায়ান্তর না পেয়ে সমস্ত জটিল বিষয়গুলো অলিকে খুলে বলল। অলি পরিশেষে বুঝতে পারল, হয়তো তাকে আলভিকে বিয়ে করতে হবে, নয়তো বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলতে হবে। এসব আইনি প্রক্রিয়া সে বিচার পাবে না। উল্টো সমাজের মানুষেরা এসব জানতে পারলে তাদেরকে বাঁচতে দেবে না। অলি বুঝতে পারছে না যে সে কি করবে। তারা বাড়িতে ফিরে আসলো। দরজার সামনে আসতেই তাদের এক প্রতিবেশী বলল, আপা, আপনারা কি পুলিশের কাছে গিয়েছিলেন? কথাটা শুনে আসমা বানু চমকে গেলেন। না তো আপা। আরে আপা, মিথ্যা কথা বলছেন কেন? আমার স্বামী বাজার থেকে ফেরার পথে আপনাদেরকে পুলিশ স্টেশনের সামনে দেখেছিল। বলুন না কি হয়েছে? আমাকে বললে আমি হয়তো আপনাদের হেল্প করতেও পারবো। আমার ভাইয়ের ছেলে পুলিশে চাকরি করে। কথাটা শুনে অলি কিছু বলতেই যাবে, তার আগেই আসমা বানু তাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। অলি টাল সামলাতে না পেরে মেঝেতেই বসে পড়ে। তার শরীর ভালো নেই। মা, উনি আমাদেরকে হেল্প করবে বলেছে, আমাদের ওনাকে বলা উচিত। আসমা বানু রেগে মেগে বলল, তুই অনেক বোকা। উনি কথা বের করতে এসেছিল আর তুই বোকার মতো সব বলে দিতে যাচ্ছিলি। অলি চুপচাপ সেখানেই বসে রইল। লিকাত হোসাইন রুমে যেতে নেবে তার আগেই আসমা বানু বলে ওঠে, আমি আমেনা আপার থেকে উসমান মির্জার বাড়ির ঠিকানা নিচ্ছি, আমরা সেখানেই যাব। অলি কান্না ভরা চোখে মায়ের দিকে তাকায়। সে আলভিকে বিয়ে করতে চায় না, কিন্তু সে এটাও বুঝতে পেরেছে আর বেশি দিন ব্যাপারটা তারা আড়াল করে রাখতে পারবে না। লিকাত হোসাইন বলল, তোমার কি মনে হয় ওনারা অলির সাথে তাদের ছেলের বিয়ে দিতে রাজি হবে? আসমা বানু একটা শ্বাস ফেললেন। না হলে আর কিছুই করা নেই। অলিকে যেভাবেই হোক অ্যাবর্শন করিয়ে ব্যাপারটা শেষ করে ফেলবো। দরকার হলে বাসাও চেঞ্জ করে ফেলবো, কিন্তু কোনোভাবেই বিষয়টা জানাজানি হতে দেওয়া যাবে না। অলি আর কোনো কথা বলল না। এত কিছুর পর তার আর কিছুই বলার নেই। আসমা বানু তার বোনকে কল দিয়ে ঠিকানা কালেক্ট করলো। সেই সাথে এই ব্যাপারে কাউকে কিছু বলতেও নিষেধ করে নিল। যদিও সে আমেনাকে অলি আর আলভির ব্যাপারে কিছুই জানায়নি। সে শুধু বলেছে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতেই যাবে সেখানে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। তারা মির্জা বাড়ির সামনে এসে নামলো। রাতের আধারের মাঝেও মির্জা ভিলা আলোয় ঝলমল করছে। এত বড় বাড়ি দেখে অলি স্বাভাবিকভাবেই অবাক হলো। লিকাত হোসাইন দারোয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। এটাই কি মির্জা ভিলা? জি, আপনারা কারা? আমরা তাদের আত্মীয়। অনুমতি ব্যতীত প্রবেশ করা নিষেধ। আপনি নাম বলুন, আমি স্যারের কাছে ফোন দিয়ে অনুমতি নিচ্ছি। লিকাত হোসাইন নাম বলতেই দারোয়ান উসমান মির্জাকে কল দিল। লিকাত হোসাইন নাম শুনে সে চিনতে পেরে অনুমতি দিয়ে দিল। স্যার অনুমতি দিয়েছে, আপনারা ভেতরে যান। তারা তিনজন ভিতরে ঢুকলো। লিকাত হোসাইন আর আসমা বানু আগে আগে যাচ্ছে, অলি তাদের পিছু পিছু যাচ্ছে। তার পা এগোতেই চাইছে না। মন বলছে খুব খারাপ কিছু হতে চলেছে, কিন্তু এত কিছুর পর বাবা মায়ের উপর কিছু বলতেও পারবে না। তারা ভেতরে ঢুকতেই নূরনাহার এগিয়ে এলেন। উসমান মির্জা ড্রয়িং রুমেই ছিলেন। আসসালামু আলাইকুম। লিকাত হোসাইন সালামের উত্তর দিল নূরনাহার। ওয়ালাইকুম আসসালাম, আসুন আপনারা ভেতরে আসুন। তারা তিনজন ড্রয়িং রুমে এসে বসলো।
অলি তো মাথা নিচু করে নিজের পরনের স্কার্টের এক কোণা খামচে ধরে বসে আছে। ওসমান মির্জা হাসি মুখে বলল, আপনারা আমাদের বাড়িতে এসেছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। যদিও আমি নিশ্চিত যে আপনারা কোনো না কোনো কারণবশত এখানে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই দুইজন সার্ভেন্ট এসে নাস্তা দিয়ে গেল। নূরনাহার গিয়ে রুনা খাতুন আর শাহনাজ বেগমকে ডেকে আনলো। শাহনাজ বেগম তো তাদেরকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠলেন। আপনারা এখানে কোন মতলবে এসেছেন? আপনাদেরকে ঢুকতে দিয়েছে কে? কথাগুলো শুনে আসমা বানু আর লিকাত হোসেন বেশ অপমানিত বোধ করলো। অলি জানতো যে এরকম কিছুই হবে, সেই জন্যই সে আসতে চাইছিল না। ওসমান মির্জা ভ্রু কুচকে শাহনাজের দিকে তাকালো। তুমি ওনাদের সাথে এভাবে কথা বলছো কেন? ভুলে যেও না, ওনারা তোমার ভাইয়ের আত্মীয়, উনি তোমার ভাবির বোন হয়। শাহনাজ বেগম নিজের রাগ কন্ট্রোল করে বসে পড়ল। আর যাই হোক, সবার সামনে নিজের ভাইয়ের আত্মীয়দের ছোট করা ভালো দেখাবে না। উর্মিলা নিজের রুমে বসে দিহানের সাথে ফোনে কথা বলছিল। আচ্ছা, 2 মাস আগে আমি তোমার মামাতো বোনের বিয়েতে তোমাদের সাথে যেতে পারিনি বলেই কি তুমি রাগ করে সেই 2 দিন আমার কল রিসিভ করনি? এতদিন পর দিহানের মুখ থেকে এই কথাটা শুনে উর্মিলা একটু থতমত খেয়ে গেল। আমি আপনার সাথে রাগ করব কেন? সেটা আমি কিভাবে বলবো? আমি এভিকে কল দিচ্ছিলাম, তুমি সেটাও কেটে দিয়েছিলে কেন বলো তো? আপনি ভাইয়ার ফোনে কল দিয়েছিলেন, তো সেটা আমি কেটেছিলাম কিভাবে? উর্মিলা নিজের কথা শুনে নিজেই হতভম্ব হয়ে গেল। সে তোতলাচ্ছে কেন বুঝতে পারল না। দিহান তো হাসতে লাগলো। আমি জানতে পেরেছিলাম যে এভির ফোনটা তখন তোমার কাছেই ছিল, তুমি কল কেটে দিচ্ছিলে। আমার প্রশ্ন হলো, আমি তোমাদের সাথে না যাওয়াতে তুমি রাগ করেছিলে কেন? শুনুন, আমি কোনো রাগটাগ করিনি, আগের কথা বাদ দিন। আর কথায় কথায় এভাবে হাসবেন না তো। দিহান একটা শ্বাস ফেলে চুপ করে রইল। উর্মিলা পরিস্থিতি স্বাভাবিক করতে জিজ্ঞেস করলো, আপনি সত্যি জানেন না যে ভাইয়া কোথায় আছে? দিহান শান্ত কণ্ঠে বলল, এক কথা প্রতিদিন জিজ্ঞেস করলেই উত্তর চেঞ্জ হয়ে যাবে না উর্মি। এভি যেখানে তোমাদের সাথেই যোগাযোগ রাখেনি সেখানে আমার সাথে রাখবে, এটা ভাবাও অনুচিত। উত্তরা উর্মিলা কিছু বলতে যাবে তার আগেই ড্রয়িং রুম থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসে। উর্মিলা তড়িঘড়ি করে ফোনটা হাতে নিয়েই দৌড়ে রুমে থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। তাড়াহুড়োয় সে ফোন কাটতেও ভুলে গেছে। রূপসা আর ইয়াদও ড্রয়িং রুমে এসে জড়ো হয়। তারা বুঝতে পারছে না যে এখানে ঠিক কি হচ্ছে। আপনাদের কোন সাহস তো কম নয়, আমার ছেলেকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছেন, এক্ষুনি বেরিয়ে যান আমাদের বাড়ি থেকে। শাহনাজ বেগমের উচ্চস্বরে বলা কথাটার জবাবে আসমা বানু শান্ত স্বরে বলে, আপনারা কেন বুঝতে পারছেন না? আমার মেয়েটা আপনাদের ছেলের অনাগত সন্তানের মা হতে চলেছে। আপনারা দরকার হলে ডিএনএ টেস্ট করে দেখুন। এসবের পরেও যদি আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে না করে, তাহলে আমার মেয়ের কি উপায় আছে বলুন আমাকে? কে বিয়ে করবে ওকে? কথাটা শুনে উর্মিলা, রূপসা আর ইয়াদ চমকে গেল। এতটুকু শুনেই তারা পুরো ব্যাপারটা বুঝে গেছে। উর্মিলা অলির দিকে তাকিয়ে দেখলো মেয়েটা মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। শাহনাজ বেগম চেঁচিয়ে বলে ওঠে, এসব কিছুই আপনাদের প্ল্যান। বড়লোক ছেলে দেখে মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিতে চাইছেন আপনারা। লিকাত হোসাইন বলল, একবার আমাদের মেয়ের জায়গায় নিজের মেয়েকে রেখে ভাবুন তো, আজকে অলির জায়গায় আপনার মেয়ে থাকলে তাকে এত কিছু বলতে পারতেন? আমার মেয়ে এমন কিছু করলে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিতাম। এরকম অন্যের ছেলের গলায় ঝুলিয়ে দিতে চাইতাম না। চরিত্রহীন মেয়ে একটা। এদের মুখ দেখাও পাপ। আপনাদের লজ্জা করে না এই মেয়েকে দিয়ে আমাদের বাড়িতে আনতে? আমাদের পুরো বাড়িটা একদম অপবিত্র হয়ে গেল। দিহান ফোনের অপর পাশ থেকে এত কিছু শুনে কল কেটে দিল। শাহনাজ বেগমের কথা শুনে তার বমি পাচ্ছে। ছি, কি বিশ্রী ভাষা। অলি এত কিছু সহ্য করতে না পেরে বলে উঠল, আমাকে চরিত্রহীনা না বলে নিজের ছেলেকে বলুন। কোথায় আপনার সেই কুলাঙ্গার ছেলেটা? আমাকে চরিত্রহীনা বানিয়ে দিয়ে কোথায় লুকিয়ে আছে সে? কি ক্ষতি করেছিলাম আমি তার? কেন করলো এমনটা আমার সাথে সে? অলির কথা শুনে শাহনাজ বেগম আরো তেতে উঠলেন। এই মেয়ে বের হও আমাদের বাড়ি থেকে, না হলে বাবা মা সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। লিকাত হোসাইন উঠে দাঁড়িয়ে বলল, আমরাই চলে যাচ্ছি। এত কিছুর পর এমনিতেও আমাদের মেয়েকে এই আগুনে ফেলতে চাই না। লিকাত হোসাইন মেয়েকে আর আসমা বানুকে নিয়ে মির্জা ভিলা থেকে বেরিয়ে গেলেন।
অলি কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। তার জন্য তার বাবা মাকে এভাবে অপমানিত হতে হবে জানলে আগেই মরে যেত। পুরোটা রাস্তা কেউ কারোর সাথে কথা বলল না। বাড়িতে এসে লিকাউত হোসাইন বললেন। অলি চুপচাপ বসে আছে, কান্নাও করছে না, একদম নিশ্চুপ হয়ে আছে। লিকাউত হোসাইন মেয়ের মাথায় হাত রেখে বলল, যা হবার হয়ে গেছে। আমি আগে থেকেই জানতাম যে ওনারা এরকমটাই করবে। এখন আমাদের উচিত যত দ্রুত সম্ভব অলির অ্যাবর্শন করিয়ে এই সমস্ত ব্যাপার এখানেই শেষ করে দেয়া। কোর্টের অর্ডার না পেলেও অ্যাবর্শন কিভাবে করাবে? এসব কোনো বড় ব্যাপার নয়। বেআইনি হলেও অ্যাবর্শন ঘটানোর উপায় আছে, আমি ব্যবস্থা করে ফেলবো। অলি চুপচাপ বসে আছে, কান্নাও করছে না, একদম নিশ্চুপ হয়ে আছে। লিকাউত হোসাইন মেয়ের মাথায় হাত রেখে বলল, এসব ভুলে যাও আম্মু। জীবনে চলার পথে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এভাবে ভেঙে পড়লে চলবে না। তোমার তো লক্ষ্য ছিল বড় হয়ে লয়ার হওয়ার। তুমি এসব বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দেবে। বাবা সব ব্যবস্থা করে ফেলবো। অলি মনে মনে বলে ওঠে, আমার লক্ষ্য পরিবর্তন হয়ে গেছে বাবা। আমার জীবনের এখন একটাই লক্ষ্য, সেটা হলো তোমাদের অপমানের বদলা নেওয়া। হ্যালো ভালোবাসার বন্ধুরা, গল্পটা কিরকম লাগলো কমেন্টে জানাবেন। আর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আপনারা কী ধরনের গল্প শুনতে চান কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।